হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে। আমি তোদের মেন্টার সৈকত দাস, আর আজ আমরা শুরু করতে চলেছি তোদের পর্ষদের টেস্ট পেপারের 2 মার্কসের একটা সম্পূর্ণ নতুন ভিডিও, অর্থাৎ পার্ট নাম্বার 2। তার কারণ তোরা জানিস যে আমরা এর আগে কিন্তু ফার্স্ট পার্টটা অর্থাৎ প্রথম সেটটা ডিসকাস করে দিয়েছি। এইবারে আমরা চলেছি ডিসকাস করতে 241 নম্বর পাতা। এবং তোদেরকে একটা কথা বলে রাখি যে এই ভিডিও যে সিরিজটা চলছে সেটা কিন্তু আলটিমেট আমি শেষ করবই, পরীক্ষার আগেই শেষ করব, জানুয়ারি মাসের মধ্যেই শেষ করব। জানুয়ারি 25 তারিখ অবধি অন্তত আমার সাথে একটুখানি ভিডিও রিলেটেড বিষয়পত্রের সাথে যুক্ত থাকিস। এবং আমি তোদেরকে কথা দিচ্ছি সম্পূর্ণ কনসেপচুয়াল ডিসকাশন করব। দেখ, এমনি নয় যে আমি ভিডিওর মধ্যে জাস্ট একটা বইকে সামনে এনে রেকর্ড করে দিয়ে দিচ্ছি, তা নয়। আমাকে পুরো জিনিসটাকে ভালো করে সেট আপ করে তোদের জন্য প্রপারভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হয়, যাতে একটা ছেলে বা মেয়ে যখন এই ভিডিওটাকে দেখবে শুধুমাত্র এই প্রশ্নগুলোকে নয়, তার করেসপন্ডিং বাকি অন্যান্য যত রকমের প্রশ্ন সে ডিসকাস করা যায় সবটাই আমি করে দিই। তো তার জন্য কিন্তু ভিডিওটাকে অবশ্যই একটুখানি লাইক করিস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিস যদি নতুন যদি আমাকে দেখছিস। আর অবশ্যই একটা কথা বলে রাখি যে আমি কিন্তু অলরেডি 9খানা শর্ট কোয়েশ্চেনের ভিডিও, মানে এমসিকিউ আর ভিএসএকিউ এর ভিডিও রেডি করে দিয়েছি। তার সাথে সাথে কিন্তু এটা আমাদের 2 মার্কসের যে ভিডিও তার কিন্তু সেকেন্ড পার্ট। ঠিক আছে, তো এই পার্টগুলো সব চলবে। আজকে রাত্রিবেলা আমাদের একটা কিন্তু লাইভ আছে, যে লাইভে কিন্তু কোনো পড়ানোর বিষয়ে ডিসকাশন হবে না, একটা সম্পূর্ণ অন্যরকম ডিসকাশন। একটা তোদের কিভাবে এগোনো উচিত, কি রোডম্যাপ ফলো করা উচিত, কারো যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে পড়াশোনার মধ্যে সেইগুলোকে আমাকে বলতে পারিস। কি কি তোর মানে ধর পড়তে গিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে বা পড়তে ইচ্ছা করছে না, এই বিষয়গুলোকে বলতে পারিস। তার পাশাপাশি আমি দেখবি তোদেরকে বলবো যে আগামী দিনে আমার রোডম্যাপটা কি হবে, আমি কি ভাবছি, সেগুলোর সাথে তোরা সহমত কিনা, এই সমস্ত বিষয়গুলো আমরা ডিসকাস করব। তো দেখা হচ্ছে তাহলে আজকে রাত্রিবেলা ঠিক 9:30টার সময়। তো এখন তোরা এই ভিডিওটাকে অবশ্যই দেখে নে, আর লাইভে কিন্তু অবশ্যই আসিস আমার সাথে। চল তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই দেখে সবাই হয়তো অবাক হচ্ছে যে হঠাৎ করে 3.9 থেকে আমাদের প্রশ্ন কেন শুরু হচ্ছে। তার কারণটা একটু বলে রাখি। আমি ইউটিউব স্ট্যাট চেক করার সময় দেখলাম যে যারা ভিডিওটার মধ্যে ক্লিক করছিস দেখার জন্য, প্রচুর ছেলেমেয়ে শেষ পর্যন্ত দেখছিস, কিন্তু কিছু সংখ্যক ছেলেমেয়ে আছিস যারা ভিডিওটাকে কোনো কারণে মাঝখানে বন্ধ করছিস, হয়তো ভাবছিস পরে দেখবে, সেটা করে কিন্তু তাদের আর সেটা দেখা হচ্ছে না। সেই কারণে তারা শেষের দিকে থাকা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলোকে মিস করছিস। দেখ, তোরা ভাবছিস আমি 1 আর 2 মার্কসের কোয়েশ্চেন্সগুলোকে করাচ্ছি, কিন্তু চিন্তা করে দেখ 3 মার্কসের কোয়েশ্চেন্সগুলোর মধ্যেও তো 2 আর 1 এর পার্ট থাকে। তো এইগুলোকে তুই যখন করবি তোর কিন্তু ইভেনচুয়ালি এই কোয়েশ্চেন্সগুলো কিছুটা কিছুটা করে ডিসকাস হয়ে যেতে থাকছে। বুঝতে পারছিস তো? সেই কারণে ভিডিওটাকে পুরো দেখ এবং সম্পূর্ণ জিনিসটাকে খাতার মধ্যে লিখে রাখ, যেগুলো যেগুলো মনে হচ্ছে যে তুই প্রথমবার শুনছিস। ঠিক আছে? যেমন এই যে প্রশ্নটা আছে, প্রচুর ছেলেমেয়ে আমাকে পাঠিয়েছিল এই প্রশ্নটা, রেকটিফাইড স্পিরিট জিনিসটা কি। কেউ কেউ পাঠিয়েছিল রেকটিফাইড স্পিরিটের সাথে মেথিলেটেড স্পিরিটের পার্থক্য কি। কেউ কেউ বলছিল ডিনেচার্ড স্পিরিটটাই কি রেকটিফাইড স্পিরিট, বা ডিনেচার্ড স্পিরিটটাই কি মেথিলেটেড স্পিরিট। আমরা তো ব্যাপারগুলো ঠিক বুঝতে পারছি না। আজকে পুরো বিষয়টাকে তোদের সামনে একটুখানি খোলসা করা যাক। ঠিক আছে, সবাই এই ডিসকাশনটা পুরো শোন। দেখ, মনে রাখবি তোকে যদি বলা হয় রেকটিফাইড স্পিরিট জিনিসটা কি, তাহলে তুই এরকম ভাবে বলতে পারিস যে 95.6% ইথানল ও 4.4% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে। তুই প্রথমে এটা বললি, এটা তো সবাই বুঝতে পেরেছিস, কোনো তাতে সমস্যা নেই। এই যে পুরো রেকটিফাইড স্পিরিটটা আমি বললাম, তার কতগুলো বৈশিষ্ট্য মনে রাখিস। এর যে প্রথম বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এটা মিষ্টি গন্ধযুক্ত। এর যেটা সেকেন্ড বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এইটা বিষাক্ত নয়। এর যে থার্ড বৈশিষ্ট্যটা আছে সেটা খুব 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 গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা পানের যোগ্য। এখন সমস্যাটা দাঁড়ায় এখানটাতেই, এই যে এই জিনিসটা পানের যোগ্য হওয়ার জন্যই ইন্ডাস্ট্রিয়ালি এটা ভীষণ পরিমাণে ব্যবহার করা হয়, এবং প্রচুর মানুষজন এটাকে খুব মানে ভালো কাজকর্মে, কেউ কেউ খারাপ কাজকর্মে ব্যবহার করে থাকে। তো সেই কারণে কি হয়, এই রেকটিফাইড স্পিরিটের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় কিছু বিষাক্ত পদার্থ, যেটা এটাকে পানের অযোগ্য করে তোলে। কি সেই পদার্থগুলো একটুখানি মন দিয়ে দেখে নে। সেই পদার্থগুলোর মধ্যে পড়ে 10% মিথানল, আরও থাকে 0.5%, যেগুলো তোরা অলরেডি জানিস, তোদেরকে এগুলো করিয়েছি অনেকবার, পিরিডিন। আরও দেখ থাকে ন্যাপথা, আরও কয়েকটা বলে দিই একটু উঁচু ক্লাস থেকে, থাকে কাউকোমিন, এবং তার সাথে রবারের নির্যাস। এই পদার্থগুলোকে যখনই মেশানো হলো
সঙ্গে সঙ্গে রেকটিফায়েড স্পিরিটের নামটা পরিবর্তন হয়ে গেল মেথিলেটেড স্পিরিট। যেটাকে তোরা তোদের বইয়ের মধ্যে পড়েছিস অ্যাজ ডিনেচার্ড স্পিরিট। আমি আশা করব বিষয়টা বুঝতে পারলি। তাহলে তোকে যদি কখনো জিজ্ঞাসা করা হয় রেকটিফায়েড স্পিরিট জিনিসটা কি, তুই এইটাকে বলে দিচ্ছিস, তার বৈশিষ্ট্যগুলোকে তুই এখান থেকে পেয়ে যাচ্ছিস। তোকে যদি কখনো বলা হয় মেথিলেটেড স্পিরিট জিনিসটা কি, তুই বলছিস যে রেকটিফায়েড স্পিরিটের সঙ্গে 10% মিথানল, 0.5% পিরিডিন, ন্যাপথা, কাউকোমিন এবং রবারের নির্যাস মিশিয়ে যে বিষাক্ত পদার্থটা তৈরি করা হয় তার নাম হচ্ছে মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট। দেখ, খেয়াল করিস, তোকে যদি কখনো জিজ্ঞাসা করা হয় এই যে মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট আছে তার বৈশিষ্ট্যগুলো কি কি, তাহলে বৈশিষ্ট্যগুলোকে একটুখানি আমি এখানটাতে লিখিয়ে দিচ্ছি, যাতে একটা প্রশ্ন করার মাধ্যমেই তোর কিন্তু মাল্টিপল কোয়েশ্চেন্সগুলো কভার হয়ে যাবে। কি কি বৈশিষ্ট্য হতে পারে? এটা একটা দুর্গন্ধযুক্ত বিষাক্ত তরল। আর দেখ, হতে পারে, এটাকে লিখতে পারিস তুই পানের অযোগ্য। ব্যাস, আর কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটার মধ্যে এত কিছু আমি কভার করে দিলাম একসাথে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে মিথেনকে মার্স গ্যাস বলে কেন? এরই কিন্তু অথবার মধ্যে আছে প্রশ্নটা। দেখ, একটুখানি খেয়াল কর, এই মার্স কথাটা কিন্তু এসছে অ্যাকচুয়ালি মার্সি থেকে। মার্সি মানে কি? মার্সি মানে হচ্ছে কর্দমাক্ত ভূমি, মানে তুই বলতে পারিস হ্যাঁ এই কর্দমাক্ত জলাভূমি বলা যায়। এটা আসলে খুব ছোট ক্লাসের প্রশ্ন, মার্স গ্যাস কেন বলা হয়। তাও একটুখানি বিষয়টা এক্সপ্লেন করি। দেখ, আসলে কি হয় না, আমাদের এই মিথেন যে গ্যাসটা হয় সেটা তো একটা নোংরা গ্যাস। সেই নোংরা গ্যাসটা, মিথেন গ্যাসটা কোথায় তৈরি হয়? একটা মানে অ্যাকচুয়ালি কোথায় তৈরি হয়? পচা, কর্দমাক্ত জলাভূমি টাইপ এলাকায় গাছপালা পচন হয়, সেই পচনের ফলে ধর পশু পাখি মরে গেছে, গাছপালা মরে গেছে, তো সেই সমস্ত মৃতদেহগুলোর পচনের ফলে এই কাদা মাটির মধ্যে থেকে মিথেন জন্মায়। ওই যে মিথেনটা যেহেতু মার্শিল্যান্ড থেকে জন্মালো, সেই কারণে এটাকে মার্স গ্যাস বলা হয়ে থাকে। ব্যাপারটা বুঝতে পারলি? এবার একটা ছোট্ট কথা বলি, মাঝে মধ্যে একটা প্রশ্ন আসে, দেখ কিছু এক্সট্রা কোয়েশ্চেন করিয়ে দিচ্ছি। আলেয়া বিষয়টা মাঝে মধ্যে জিজ্ঞাসা করে এখান থেকে। দেখ, যখন এই মিথেন গ্যাসটা তৈরি হয়, সেই মিথেনের সঙ্গে আরও দুখানা জিনিস তৈরি হয়। প্রথমটাকে বলি আমরা ফসফিন, এই PH3 নামটা লিখে দিই, ফসফিন। আর তার পরেরটাকে আমরা বলি P2H4, মানে ফসফরাস ডাইহাইড্রাইড। এই যে দুখানা গ্যাস দেখছিস তো, এর মধ্যে এই ফসফরাস ডাইহাইড্রাইড যেটা হয় সেটা অত্যন্ত জ্বলনশীল একটা গ্যাস হয়। মানে এইটা যেই মাত্র বায়ুর সংস্পর্শে আসে এটার মধ্যে ফায়ার হয়ে যায়, আগুন ধরে যায়। এবার যখনই আগুনটা ধরে যায়, সে একই সাথে ফসফিন আর একই সাথে মিথেন সব কটাকে একসাথে জ্বালিয়ে দেয়। তো ওই যে একটা জ্বলন্ত জিনিস যেটা তৈরি হয় না, সেটা কিন্তু নিভে যায় না হুট করে, সেটা বায়ুর সাথে সাথে বইতে থাকে, মানে ওই জ্বলন্ত জিনিসটা উড়তে থাকে ওই জলাভূমির মধ্যে। তো লোকে দেখে তো স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাবে। ওই ভয় পেয়ে যাওয়ার জন্যই এটার নামটা রাখা হয়েছে আলেয়া। অনেকে এটাকে ভৌতিক বিষয় বলে থাকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি পিওর সায়েন্স। ঠিক আছে, চলো এবার দেখে নিই পরের প্রশ্নটা কি বলে দিয়েছে, মানে 3.8 প্রশ্ন। দেখো, বলে দিয়েছে যে একটা চকচকে লোহার ছুরিকে কপার সালফেটের দ্রবণের মধ্যে ডোবালে লোহার ছুরির ওপর তামার লাল বর্ণের আস্তরণ পড়ে যায়, কিন্তু ফেরাস সালফেট দ্রবণের মধ্যে যখন ডোবাচ্ছি তখন তামার ছুরিটার কোনো আস্তরণ কিন্তু পড়লো না। এটা কিন্তু একটা মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন ধাতুবিদ্যার, এবং কিছু নতুন টাইপের প্রশ্ন। কি বলেছে একটুখানি আগে এক্সপ্লেন করি। বলছে এটা লোহার ছুরি নিয়েছো যার উপাদান হচ্ছে লোহা, এটাকে যখন আমি কপার সালফেটের দ্রবণের মধ্যে ডোবাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে লোহার ছুরিটার মধ্যে একটা তামার আস্তরণ পড়ে যাচ্ছে, মানে বিক্রিয়া হয়ে যাচ্ছে। বলো হ্যাঁ। কিন্তু যখনই আমি এই মানে যখন ধরো ছুরিটাকে উল্টো করলাম, মানে বিষয়টাকে একটু ঘুরিয়ে দিলাম, এবারে আমি তামার ছুরি নিয়েছি, নিয়ে সেটাকে ফেরাস সালফেট দ্রবণের মধ্যে ডোবাচ্ছি, মানে সিচুয়েশন পুরো ঘুরে গেল। তখন কি হওয়ার কথা? এটা এর ওপর আস্তরণ ফেলে দেওয়ার কথা, যেমনি আগের বারে হলো, কপারটা এর ওপর আস্তরণ ফেললো, কিন্তু দেখতে পাওয়া যায় এটা হয় না। উত্তর হচ্ছে কেন? প্রশ্ন হচ্ছে কেন? তো কেনটা এক্সপ্লেন করি চ। আমার কাছে তোরা অনেকবারই বিষয়টা শুনেছিস, এটাকে আমি এরকম ভাবে এক্সপ্লেন করি যে সমাজের উঁচু দিকে থাকা লোকজন আর সমাজের নিচের দিকে থাকা লোকজনের সাথে একটু বিষয়টাকে মানে খারাপ ভাবে কেউ নিবি না, এটাকে বোঝানোর জন্য আমাকে বলতেই হবে, কিছু করার নেই। ধরে নে, মানে এরকম ভাবে জিনিসটা বেশি মনে থাকবে। দেখ, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে একটুখানি বিষয়টাকে চিহ্নিত কর। এখানটা আয়রন আছে, এখানটায় কপার আছে।
তাহলে বল, যত আমি ওপরের দিকে উঠবো তত তো আমার তড়িৎ ধনাত্মকতাটা বাড়তে থাকে। তুই ধরে নে তড়িৎ ধনাত্মকতাটা হচ্ছে টাকা, তাহলে যত আমি ওপরের দিকে উঠছি তত আমার টাকা বাড়ছে। তাহলে বল, এই আয়রন আর কপারের মধ্যে কার কাছে টাকা বেশি আছে? তুই বলবি আয়রনের কাছে টাকা বেশি আছে। তো এবার এই কপার কপার তার অ্যানায়নকে নিয়ে সুখে সংসার করছে, ঠিক আছে। এবার কপারের এই অ্যানায়নের যে যৌগটা আছে তার সাথে হঠাৎ একদিন এসে যুক্ত হতে চাইলো আয়রন, যে আয়রনের কাছে কিন্তু কপারের থেকে বেশি টাকা আছে। তো তখন কি হয়, তখন ইভেনচুয়ালি এই যে সালফেটটা আছে সেটা কপারকে ছেড়ে দিয়ে আয়রনের সাথে কি যুক্ত হয়ে যায় এবং তৈরি করে FeSO4, এবং কপার বেচারা একা একা পড়ে থাকে। এই যে বিষয়টা হচ্ছে, এটা তোদের শুনতে খারাপ লাগছে, কিন্তু দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি অফ লাইফ, ঠিক আছে। কিন্তু এবার একটুখানি বিষয়টা দেখো, যখন কিনা কপারের সাথে ফেরাস সালফেটের রিয়াকশন হয়, এবার দেখ তুই নিজেই বলতে পারবি, দেখ Fe ওপরে অবস্থিত, তাহলে এফির কাছে টাকা বেশি, তাহলে এই যে অ্যানায়নটা আছে SO4, সেই SO4 2 মাইনাসটাকে কিন্তু কখনো এফিকে ছেড়ে কপারের কাছে যাবে না, তার কারণ কপারের কিন্তু টাকা এফির থেকে কম, সেই কারণে এখানটায় কিন্তু নো রিয়াকশন। এইবার আশা করছি বুঝতে পারছিস যে যখনই আমরা একটা লোহার ছুরিকে কপার সালফেট দ্রবণের মধ্যে ডোবাচ্ছি, সঙ্গে সঙ্গে ফেরাস সালফেট উৎপন্ন হচ্ছে, এবং এই যে কপারটা সেটা কিন্তু সেই ছুরিটার ওপরে আস্তরণ তৈরি করছে। এই আস্তরণটা তৈরি করছে বলেই আমার কিন্তু ওই ছুরিটা একটা তামার আস্তরণযুক্ত একটা কেমন একটা ব্রাউন টাইপের হয়ে যাচ্ছে। কিন্তু ইন দ্য আদার হ্যান্ড, যখন আমরা একটা কপারের ছুরি ফেরাস সালফেট দ্রবণের মধ্যে ডোবাচ্ছি, তখন কোনো রিয়াকশন হচ্ছে না বলে কপারের ছুরিটার মধ্যে কোনো আস্তরণই পড়ছে না। এই জন্য আমি সবসময় বলি যে কোনো একটা ধর যৌগ তৈরি হয়েছে, সেই যৌগটা থেকে ধাতুটাকে, ধর এখানে তো কপার সালফেট যৌগ তৈরি হয়েছে, এই কপার সালফেট যৌগ থেকে কপার ধাতুটাকে যে সরাতে পারে, সে হচ্ছে এমন একটা ধাতু যে কপারের থেকে উঁচুতে অবস্থান করছে। মানে তুই বলবি জিঙ্ক সরাতে পারবে, একদম পারবে। অ্যালুমিনিয়াম সরাতে পারবে, একদম পারবে। ম্যাগনেসিয়াম সরাতে পারবে, সবাই পারবে, কিন্তু এরা পারবে না। ক্লিয়ার আছে একদম? সেমনি আয়রনের যৌগ থেকে, এই যে আয়রনের FeSO4 যে যৌগ আছে, সেখান থেকে আয়রনকে সরাতে হলে তোকে আয়রনের ওপরে থাকা কোনো একটা ধাতুর সাথে বিক্রিয়া করাতে হবে। নিচে থাকা কোনো ধাতু কিন্তু এই যৌগ থেকে আয়রন সরাতে পারবে না। বুঝতে পেরে গেছিস আশা করব। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। এখানে অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, বলেছে ডুরালুমিন ব্যবহার কি করে, মানে কিসে কিসে করা হয়। মাথায় রাখবি ডুরালুমিনের একটা খুব বিখ্যাত ব্যবহার আছে, সেটা হচ্ছে মুদ্রা তৈরিতে, সেটা হতে পারে মূর্তি তৈরিতে, সেটা হতে পারে থালা তৈরিতে, সেটা হতে পারে মেডেল তৈরিতে। আশা করছি যথেষ্ট আছে। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। আচ্ছা তোরা একটুখানি, আমি একটা খুব ফেমাস ব্যবহার এখানে লিখলাম না, তোরা একটুখানি সেই ফেমাস ব্যবহারটা যেটা ম্যাচিং এর মধ্যে বারবার দিয়ে থাকে সেটাকে প্লিজ কমেন্ট সেকশনের মধ্যে উল্লেখ কর। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলেছে। প্রত্যেকটা প্রশ্নে আমি দেখতে পাচ্ছি এবার অথবা দিয়ে দিয়েছে। তো একটুখানি দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে, আচ্ছা এটা বড় প্রশ্ন, নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম নাইট্রাইটের গাঢ় জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত না করে সমআণবিক অনুপাতে মিশ্রিত অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা অ্যামোনিয়াম ক্লোরাইড হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইটের মিশ্রণকে গাঢ় জলীয় দ্রবণকে উত্তপ্ত করা হয় কেন? খুব ভালো একটা প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি প্রশ্নটাকে, তোরা হয়তো দেখতে একটু সমস্যা হতে পারে, আমি একটুখানি না এই প্রশ্নটাকে বড় করি আগে। দেখ এই হচ্ছে প্রশ্নটা, এবং এই প্রশ্নটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখ তোরা প্রত্যেকেই জানিস, যখন পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করা হয় তখন যে পদার্থগুলোকে নেওয়া হয় সেগুলো হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড মানে NH4Cl, এবং তার সাথে দেখ নেওয়া হয়ে থাকে সোডিয়াম নাইট্রাইট মানে NaNO2। খেয়াল রাখিস এই যে দুখানা পদার্থ আছে এগুলোকে কিন্তু সমান আণবিক ওজন অনুপাতে নেওয়া হয়ে থাকে। তো এগুলো যখন নিয়ে রিয়াকশনটা করা হয় তখন কি উৎপন্ন হয়, দেখ এই অ্যামোনিয়াম পার্টটার সঙ্গে নাইট্রাইট পার্টটা যুক্ত হয়ে অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি করে, যেটা কিন্তু রিয়াকশন মিডিয়ামের মধ্যেই থাকে। মানে কি বলতে চাইলাম, ধর এরকম একটা জায়গার মধ্যে রিয়াকশনটা হচ্ছে, এখানটা অ্যামোনিয়াম ক্লোরাইডও আছে, সোডিয়াম নাইট্রাইটও আছে, রিয়াকশনের ফলে যে অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি হচ্ছে সেটা তো এখানেই থাকছে। তো এইটাকে কিন্তু একটু ফার্মলি হিট করা হয়, মানে খুব সাবধানে উত্তপ্ত করা হয়। তো উত্তপ্ত করা হচ্ছে মানে মিডিয়ামটার মধ্যে একটুখানি তো হিট উপস্থিত থাকছে, একটু তো তাপ উপস্থিত থাকছে। তো এর সাথে আরেকটা কি উৎপন্ন হয়, দেখ এই সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এবার এই যে রিয়াকশন মিডিয়ামের মধ্যে তৈরি হওয়া অ্যামোনিয়াম নাইট্রাইট, মিডিয়ামে উপস্থিত যে হিট আছে সেই ফার্মলি হিট, মানে খুব অল্প পরিমাণ তাপমাত্রা, খুব সাবধানে হিট করা, ওই যে বিষয়টা তো ওই তাপমাত্রাতেই বিয়োজিত হয়। বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে দেয়, এই যে দুটো N মিলিয়ে তৈরি হয় N2। এবার দেখ চারটে হাইড্রোজেন পড়ে আছে, এই যে
আর দুখানা অক্সিজেন পড়ে আছে, রাইট? তাহলে 4টে হাইড্রোজেন 2টো অক্সিজেনকে আমি এরকমভাবে লিখতে পারি তো, 2 অণু জল, একদম। তাহলে 2 অণু জল তৈরি করে। এই যে দেখ রিয়াকশনটা ঘটলো, সেটার ফলে তো নাইট্রোজেন তৈরি হয়ে গেল। কিন্তু এখানটা একটা কিন্তু বড় প্রশ্ন উঠে এলো, যে এই যে অ্যামোনিয়াম নাইট্রেট যেটা আছে, এটা তো ইন্ডাস্ট্রিয়ালি অ্যাভেলেবেল, এটা তো বাইরে কিনতে পাওয়া যায়। তাহলে এইটাই প্রশ্ন, যে অ্যামোনিয়াম নাইট্রাইটের গাঢ় জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত কেন করা হয় না? কারণ আমি তো এই ওয়ান স্টেপে রিয়াকশনটা করতে পারতাম, ডিরেক্ট অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে এসে উত্তপ্ত করে নাইট্রোজেন পেয়ে যাও। এই ফার্স্ট স্টেপটা খরচা করে করার কি দরকার ছিল? খেয়াল রাখিস, এই যে নাইট্রোজেন যুক্ত যে পদার্থগুলো হয় না, তারা কিন্তু অত্যন্ত মানে বিষাক্ত বলবো না, অত্যন্ত ডেঞ্জারাস টাইপ পদার্থ হয়। মানে এগুলোকে হিট করলে ফেটে যাওয়ার একটা চান্স থাকে। দেখবি যে কোনো বিস্ফোরক কিন্তু তৈরি করার জন্য এই নাইট্রোজেনাস কম্পাউন্ডসগুলোর সাহায্য নেওয়া হয়ে থাকে। তাই জন্য খেয়াল রাখবি, যখনই আমরা পরীক্ষাগারের মধ্যে সরাসরি অ্যামোনিয়াম নাইট্রাইটকে হিট করার কথা ভাবছি, সেটাকে যখনই তুই ডিরেক্টলি হিট করতে যাবি, বা এর জলীয় দ্রবণটাকে যখনই তুই ডিরেক্টলি হিট করতে যাবি, তখন কিন্তু বিক্রিয়াটা অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হবে। আর এতটাই দ্রুত গতিতে সম্পন্ন হবে যে তোকে একটা বিস্ফোরণ সেখানেই করে দেবে। বুম, একটা সোজা বিস্ফোরণ হবে, তোর পরীক্ষার ওই হল ফল সব ফেটে যেতে পারে, যার ফলে কিন্তু মানুষও ইনজিওর্ড হয়ে যেতে পারে। ওই জন্য এই অ্যামোনিয়াম নাইট্রাইটকে সরাসরি উত্তপ্ত না করে, কারণ এর বিক্রিয়াটা দ্রুত গতিতে ঘটে, এইটাকে দুটো স্টেপের মাধ্যমে করে নাইট্রোজেন প্রস্তুত করা হয়। ঠিক আছে, আশা করব ক্লিয়ার। নেক্সট প্রশ্ন দেখো কি বলে দিয়েছে, বলেছে H2S এর সংস্পর্শে রৌপ্য মুদ্রা এবং তৈলচিত্র বাতাসে খোলা রাখলে কালো হয়ে যায় কেন? তার কারণটা দেখ, অনেকেই হয়তো এই বিষয়টা জানিস, এই প্রশ্নটা অত্যন্ত কমন একটা প্রশ্ন, যে এই যে ধর তৈলচিত্র যেগুলো থাকে, সেই তৈলচিত্রের একটা উপাদান হচ্ছে লেড হোয়াইট, যেটা কিন্তু তৈলচিত্রের ওই সাদা রঙগুলোর মধ্যে থাকে। এবার লেড হোয়াইটের মধ্যে যে যৌগগুলো থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে লেড সালফেট, থাকে দেখ লেড কার্বনেট, এছাড়াও দেখ আরো অনেক লেড অ্যাসিটেট ফ্যাসিটেট অনেক যৌগ দেখ থাকতে পারে। কি হয় জানিস তো, এই যে দেখ লেড সালফেট টাইপ যে যৌগগুলো আছে, সেগুলোর সাথে বাতাসের মধ্যে থাকা হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে, এবং হাইড্রোজেন সালফাইড যখনই বিক্রিয়া করে, এই লেড আর এই সালফাইড দুজনে মিলে তৈরি করে ফেলে লেড সালফাইড, এবং তার সাথে দেখ আর কি তৈরি হয়, H2SO4 তৈরি হয়। এই যে লেড সালফাইড যেটা তৈরি হয়, সেটা কিন্তু একটা আস্তরণ রূপে তৈলচিত্রের মধ্যে জমা হতে থাকে, আর এই আস্তরণটার কালার কি হয় বল, ব্ল্যাক হয়। এই জন্যই তুই দেখতে পাস সময়ের সাথে সাথে কিন্তু তৈলচিত্রগুলো কালো হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এর কি কোনো সলিউশন আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে এই দেখ, একটা সলিউশন হয়, যেই সলিউশনটা হচ্ছে H2O2, মানে হাইড্রোজেন পারঅক্সাইড। একটু বিষয়টা লিখে দিই। মানে কি করতে হয় দেখ, এটার মধ্যে এই যে তোর আস্তরণ পড়ে গেল, কালো হয়ে গেল তৈলচিত্রটা, এই কালো হয়ে যাওয়া তৈলচিত্রটাকে একটুখানি লঘু হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণ দিয়ে ধুয়ে ফেলতে হয়, আর কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র তুমি এই লঘু হাইড্রোজেন পারঅক্সাইডটাকে নেবে, একটুখানি তোমার ওই তৈলচিত্রটাকে ধুয়ে নেবে, কাজ শেষ। তাহলেই এই যে লেড সালফাইড যেটা থাকে, সেই লেড সালফাইডটার কি চেঞ্জ হয় দেখে নে। লেড সালফাইডটা এইভাবে H2O2 সঙ্গে যুক্ত হয়ে যায়, যে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে তুই রিয়াকশনটা করছিস, এবং তৈরি করে ফেলে ইভেনচুয়ালি আবারও লেড সালফেট, এবং তার সাথে তৈরি হয়ে যায় 4 অণু জল। তুই যদি একটুখানি ব্যালেন্স করিস, তাহলে তুই দেখবি এখানটা তো তোকে 4 বসাতে হবে। তাহলে এই যে লেড সালফেট যেটা ছিল, সেটা তো অলরেডি লেড হোয়াইটের মধ্যে প্রেজেন্ট ছিল, সাদা। তাহলে ওই কালো জিনিসটা পুনরায় সাদা রঙের মধ্যে পরিণত হয়ে গেল, পুনরায় রেড সালফেটের মধ্যেই পরিণত হয়ে গেল, যার ফলে তো তৈলচিত্রটা পুনরায় আগের মতো হয়ে গেল। আশা করব ক্লিয়ার আছে। নেক্সট প্রশ্ন দেখো, এর সাথেই দিয়েছিল 3.7 এর সাথে দিয়েছিল। এবার একটু দেখি 3.6 এর মধ্যে কি বলেছে, মারাত্মক ভালো, এটাও একটা দারুণ প্রশ্ন। এই জন্য আমি শেষের দিকের প্রশ্নগুলো আগে করাচ্ছি। বলে দিয়েছে 3খানা মৌল আছে ABC, বলেছে যে 3টির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-2, Z আর Z+1। এদের মধ্যে বি হচ্ছে হিলিয়াম ব্যতীত অন্য একটি নিষ্ক্রিয় মৌল। খুব ভালো কথা। এই ধরনের প্রশ্নগুলো করার জন্য একটা এক্সাম্পল নিয়ে নিবি সবসময়। দেখ, হিলিয়ামের পরের যে নিষ্ক্রিয় মৌল আছে সেটা কি বল, নিয়ন। একদম। তুই ধরে নে এই জেডটা হচ্ছে হিলিয়াম ব্যতীত অন্য একটা নিষ্ক্রিয় মৌল। তো মনে রাখবি, তোদের সিলেবাসে এই 3টেই নিষ্ক্রিয় মৌল নিয়ে আলোচনা করবে, আর কিচ্ছু করবে না। হয় হিলিয়াম, না হয় নিয়ন, নয় আর্গন। তো হিলিয়াম যখন বারণ করে দিল, তুই নিয়ন নিয়ে কর। তাহলে আমি ধরে নিচ্ছি জেডটা হচ্ছে নিয়ন, একদম। যে নিয়নের পারমাণবিক ক্রমাঙ্ক কত বল, 10। আরেকটা তোকে বলে দিয়েছে Z-2, একটা তোকে বলে দিয়েছে Z+1। আচ্ছা, Z+1 মানে 11, আর Z-2 মানে হচ্ছে 8। একদম। Z+1 যেটা আছে সেটা হবে তাহলে সোডিয়াম, আর Z-2 হবে যেটা, সেটা হবে অক্সিজেন, তাই না? পরমাণু ক্রমাঙ্ক তো আমরা সবাই জানি, ক্লাস 10-এ উঠে গেছি আমরা, তাই না? না জানলে কিন্তু খুব লজ্জার বিষয়।
দেখ এবার একটুখানি দেখ, এই যে বলে দিয়েছে এ আর সি এর মধ্যে কি ধরনের বন্ধন তৈরি হবে। আচ্ছা এ আর সি মানে কি, এইটা হচ্ছে তোর এ আর এটা হচ্ছে তোর সি। কি ধরনের বন্ধন তৈরি হবে দেখার জন্য তোকে কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। চ দেখি আমি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করি, কে এলিমেন্ট লিখে দিই। অক্সিজেন হচ্ছে 2 আর 6। আরেকটা আছে দেখ সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখি 2 8 1। দেখ তুই দেখতে পাচ্ছিস সবাই চায়, এগুলো প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলি, যারা যারা এমসিকিউ এসিকিউ এর ভিডিওগুলো দেখছিস না প্লিজ কাইন্ডলি দেখে নে ভাই। এবার প্রত্যেকটা এমসিকিউ এর 9খানা ভিডিও করে দিয়েছি, এমসিকিউ ভিএসএকিউ এর, আর এসএকিউ এর এটা নিয়ে 2 নম্বর ভিডিও চলছে, পুরো কভার করছি। তো আজকে প্লিজ একটুখানি রাত্রিবেলা লাইভ আছে একটা, লাইভটার মধ্যে আসিস, আমি এই বিষয়গুলোকে ডিসকাস করব যে কি রুটে আমরা এবারে এগোতে চলেছি। তোদের সাথে কিছু জিনিস আমার খুব দরকারি জিনিস ডিসকাস করার আছে, চ একটুখানি দেখে নেওয়া যাক। দেখ আমি তোদেরকে শিখিয়েছিলাম যে সবাই চায় নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করতে। তাহলে এই যে অক্সিজেন যদি নিকটতম নিষ্ক্রিয় মৌল হতে চায়, একে 2টো ইলেকট্রন গ্রহণ করতে হবে, 6-এর সাথে 2 মেলালে তবেই তো 8 হয়ে যাবে শেষ কক্ষপথে। আর সোডিয়াম যদি তার নিকটতম নিষ্ক্রিয় মৌল হতে চায়, তাই সে চাইছে এই একটা ইলেকট্রনকে সে ছেড়ে দেবে। তাহলে নিকটতম নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য একজনকে ইলেকট্রন নিতে হবে, আরেকজনকে ইলেকট্রন দিতে হবে। তাহলে কি ধরনের যৌগ তৈরি হবে বল, আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ তৈরি হবে। ক্লিয়ার? অনেকবার শুনেছিস। আর যদি দুজনকেই নিতে হতো বা দুজনেরই যদি দরকার থাকতো, তাহলে কিন্তু সমযোজী যৌগ তৈরি হতো। এটাকে আমি ওয়ান সাইডেড লাভ বোথ সাইডেড লাভ দিয়ে শর্ট কোয়েশ্চেনের ভিডিওগুলোতে বুঝিয়েছি। এবার বলেছে এ ও সি দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে। দেখ এ কোনটা আছে বল, অক্সিজেন আছে। আচ্ছা অক্সিজেনের যোজ্যতা কত বল, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। সি কোনটা বল, সি হচ্ছে সোডিয়াম, যোজ্যতা কত বল 1। যখন যৌগ গঠিত হবে তখন এরকম ক্রস হয়ে যাবে, তাহলে যে যৌগটা তৈরি হলো তার সংকেত কি হয়ে গেল বল, Na2O। কিন্তু তুই Na2O লিখে আসবি না কিন্তু পরীক্ষায়, তুই কি লিখবি, এন এর মধ্যে কি এনে এনে আসলে এটা কি ছিল, সি ছিল, তাহলে C2, আর ওটা কি ছিল, এ ছিল। তাহলে গঠিত যৌগের সংকেতটা কি হয়ে গেল, C2A। ঠিক আছে, চলো আশা করবো 3.7 মানে 3.6 কোনো অথবা নেই। তো একটু 3.5 দেখে নেওয়া যাক। বলে দিই যে কিভাবে সোডিয়াম ক্লোরাইডে আয়নীয় বন্ধন তৈরি হয়, প্রচুর বার করিয়ে দিয়েছি। শর্ট কোয়েশ্চেনের ভিডিও ফলো করো, এমসিকিউ ভিএসএকিউ আর 2 নম্বরের প্রশ্নের ভিডিও প্রচুর শিখিয়ে দিয়েছি, লুইস ডট গঠন আর ইলেকট্রন ডট গঠন। চলো নেক্সট। বলে দিয়েছে পরিবাহীর রোধ কিভাবে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে। দেখ এইটাও চলতড়িতের যে ফার্স্ট পার্টের ওয়ান শটটা করেছিলাম তার মধ্যে ডিটেলে বলেছিলাম, তাও একবার বলি। ধর এখানটায় কোনো একটা কারেন্ট তৈরি হচ্ছে, এখানে একটা কারখানা আছে, ঠিক আছে। এবার তোর বাড়িটা হচ্ছে এই জায়গাটায় আর আমার বাড়িটা সাপোজ এই জায়গাটায়, ঠিক আছে। তো এখান থেকে 2খানা তার দিয়ে কানেক্ট করতে হবে বিষয়গুলোকে, বুঝতে পারছিস। এবার দেখা যাচ্ছে তোর বাড়িতে যে তারটা গেছে সেই তারটা ছোট তার, কারণ তোর বাড়ি সামনে, আর আমার বাড়িতে যে তারটা গেছে সেই তারটা হচ্ছে বড় তার, কারণ আমার বাড়ি অনেকটা দূরে। দেখা যায় আমার বাড়িতে তড়িৎ প্রবাহ যেতে কিন্তু একটুখানি কষ্ট হয়, আর তোর বাড়িতে কিন্তু সহজেই তড়িৎ প্রবাহ চলে আসে। তার কারণটা কি বুঝতে পারলি, তার কারণ তড়িৎ প্রবাহকে যেতে বাধা কে দেয়, বাধা দেয় রোধ। আর আমার বাড়িতে তড়িৎ প্রবাহ খারাপভাবে আসছে, তার মানে কি, তার মানে আমার বাড়িতে যে তারটা গেছে সেই তারের রোধটা বেশি। আর তুই কি বুঝতে পারছিস তারগুলোর মধ্যে কিসের পার্থক্য, দৈর্ঘ্যের পার্থক্য। তার মানে তুই বলতে পারিস তো যে যত দৈর্ঘ্য বাড়ছে তত রোধ বাড়ছে, তার মানে দৈর্ঘ্যের সাথে রোধ কি সমানুপাতিক। একদম রাইট। আচ্ছা আবার চিন্তা করে দেখ, ধর তুই জল পাঠাবি, তোর কাছে 2 রকমের পাইপ আছে, একটা হচ্ছে সরু পাইপ, আমার আঁকাটাকে একটু ইগনোর কর, আমি খুব ভালো আঁকি তো আসলে। আরেকটা হচ্ছে মোটা পাইপ। তুই সরু পাইপের মধ্যে দিয়েও ধর গ্যালন গ্যালন জল পাঠাবি, আর তুই মোটা পাইপের মধ্যে দিয়েও জল পাঠাবি, কোনটা দিয়ে তাড়াতাড়ি জল যাবে, তুই বলবি মোটা পাইপ দিয়ে যাবে। কারণটা কি, কারণ মোটা পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি ভাই। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেড়ে গেল তত রোধটা কমে গেল, তত সহজে প্রবাহটা হচ্ছে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে রোধটা কি ব্যস্তানুপাতিক, রাইট। চলো কাজ শেষ। নেক্সট, এর কোনো অথবা দিয়েছে না, দেয়নি। তো চলো দেখি কি বলে দিয়েছে। বলেছে একটা লেন্সের ক্ষমতা হচ্ছে +2.5 ডায়াপ্টার, দেখ প্লাস দিয়ে দিয়েছে। তো লেন্সের প্রকৃতি তো এখান থেকেই বেরিয়ে গেল, দেখ ধনাত্মক ক্ষমতা যখনই দিয়ে দিয়েছে এটা কিন্তু একটা উত্তর লেন্স একদম। এইবার একটুখানি দেখি, বলেছে লেন্সটার ফোকাস দৈর্ঘ্য কত হয়ে যাবে। দেখ ফোকাস দৈর্ঘ্যের ফর্মুলা কি, যখন দেখতে পাচ্ছিস এটা একটা এসআই পদ্ধতিতে দিয়ে দিয়েছে, কারণ ডায়াপ্টার হচ্ছে একটা এসআই ইউনিট, তাহলে এটা হয়ে যাবে -1/p। ঠিক আছে, আর যদি এটা সিজিএস এ দিয়ে দিত তাহলে কিন্তু তোকে 100 করতে হতো, বুঝতে পেরেছিস। চলো এবার একটুখানি খেয়াল করে দেখো, তাহলে -1/p এর ভ্যালু কত দিয়ে দিয়েছে বলো, 2.5 দিয়ে দিয়েছে। তাহলে পয়েন্টটা যখন ওপরে তুললে ওপরে একটা 10 চলে এলো, তাহলে কত চলে এলো বলো, 5 দিয়ে কাটো, 2 হয়ে গেল, 5 দিয়ে কাটো 5 হয়ে গেল। তাহলে অ্যান্সার কত চলে এলো, -0.4 মিটার হয়ে গেল। আশা করবো ক্লিয়ার আছে। তাহলে ফোকাস দৈর্ঘ্যটাও বেরিয়ে চলে গেল,
এবং তার সাথে তুমি দেখতে পাচ্ছ লেন্সের প্রকৃতিটাও কিন্তু বেরিয়ে গেল। এটাকে যদি তোমাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হয় তাহলে তুমি কি লিখতে পারবে? তুমি লিখতে পারবে -40 সেন্টিমিটার। আশা করবো ক্লিয়ার আছে, ঠিক আছে একদম। নেক্সট প্রশ্ন দেখি, এদি অথবাটা দিয়ে দিয়েছে, বলেছে পাতলা লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও এবং রশ্মি চিত্র অঙ্কন করে অবস্থান দেখাও। এই এসএ কিউ মানে হচ্ছে 2 নম্বরের কোয়েশ্চেন যেগুলো করিয়েছি তার যে ফার্স্ট ভিডিওটা আছে তার মধ্যেই কিন্তু এই জিনিসটাকে পুরো ছবি সমেত এক্সপ্লেন করে দিয়েছিলাম। পরের প্রশ্নটা কি বলে দিয়েছে, বলেছে 3.2-তে দেখ একটা মারাত্মক প্রশ্ন আরও একবার। আমি এই প্রশ্নগুলোকে কিন্তু খুব গুরুত্ব দিই, তার কারণ এই প্রশ্নগুলো পরীক্ষাতে খুব আসে এবং এই সেট নাম্বার 2টা কিন্তু ফাটাফাটি সেট অফ কোয়েশ্চেন্স তোকে দিয়ে দিয়েছে। বলে দিয়েছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন যে প্রকৃতপক্ষে শূন্য হয়ে যায় তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো চার্লসের সূত্র দিয়ে ব্যাখ্যা করি, দুরকমভাবে দেখাই একটুখানি। চার্লসের সূত্রটা তোরা জানিস কি, ভিটি ইকুয়াল টু V0, কমন নিয়ে লিখছি 1 প্লাস T/273। দেখ তোরা প্রত্যেকেই বুঝতে পারছিস যে এইটা হচ্ছে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার করেসপন্ডিং আয়তন ভিটি একদম। আর V0টা কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন একদম। আচ্ছা আমি যদি এই টি এর ভ্যালুটাকে পরম শূন্য উষ্ণতা অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিই, তাহলে আমাকে দেখাতে বলেছে যে এর করেসপন্ডিং আয়তন মানে ভিটি সেটা শূন্য হয়ে যায়। চল একটুখানি দেখি হয় কি না। দেখ ভিটি ইকুয়াল টু আমরা লিখতে পারি তো এরকম ভাবে, V0 সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি 1 প্লাস টি এর জায়গাতে আমি বসিয়ে দিচ্ছি -273 ডিভাইডেড বাই কি আছে বলো 273। এটাকে যখন আমি দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে তখন দেখ এখানটা একটা মাইনাস আছে এখানটা একটা প্লাস আছে, প্লাস মাইনাসে ওভারঅল মাইনাস হয়ে যাবে। তাহলে ভিটি ইকুয়াল টু V0 1 মাইনাস, দেখ 273/273 করলে তো 1 হয়, তাহলে 1 - 1 0, 0 ইন্টু V0 কি হয়ে যাবে বল, 0 হয়ে যাবে। তার কারণ যে কোনো সংখ্যাকে তুই যখন জিরোর সাথে গুণ করিস সেটা কিন্তু আলটিমেট 0 হয়ে যায়। তাহলে তুই দেখতে পেলি টি এর ভ্যালুটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড যখন ধরলাম তখন ভিটির ভ্যালুটা কত হয়ে গেল বল, 0 হয়ে গেল। এর থেকেই দেখ গাণিতিকভাবে বিষয়টা প্রমাণ হয়ে গেল যে গ্যাসের আয়তনটা কিন্তু প্রকৃতপক্ষে শূন্য হয়ে যাচ্ছে। এটার আরও একটা বৈজ্ঞানিক মানে বিষয় করা যায়, সেটা হচ্ছে তুই ভিটিটাকে প্রথমেই 0 ধরে না, আমি আরেকভাবে করে দেখাচ্ছি। ভিটি ইকুয়াল টু V0 1 প্লাস T/273। এটাকে এরকম ভাবে করি, যার যেটা পরীক্ষার হলে মনে পড়বে সে করতে পারে। তুই ভিটিটাকে প্রথমেই 0 ধরে নে এবং তুই দেখা যে যখন ভিটিটা তুই 0 ধরে নিলি তার করেসপন্ডিং টেম্পারেচারের ভ্যালুটা বেরোবে -273 ডিগ্রি সেলসিয়াস, তাহলেও হয়ে যায়। তো চ এটাও একটুখানি দেখাই। তবে আমার মনে হয় এইটাই কিন্তু সহজ, এই যে প্রথমটা যেটা করে দিলাম এটাই সোজা। তাও একটুখানি দেখিয়ে দিই। দেখ ভিটির ভ্যালুটা আমি 0 বসিয়ে দিয়েছি, 0 ইকুয়াল টু V0 1 প্লাস T/273 হয়ে গেল। এইবার দেখ তো এই V0টা এর সাথে গুণ অবস্থায় আছে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে, 0 দিয়ে যখন V0 তুই যখন 0/V0 যখন করছিস পুরোটাই আলটিমেট 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 হয়ে গেল ইকুয়াল টু 1 প্লাস T/273। এই ব্যাপারটা বুঝতে পারলি তো, V0টা যখন সমান চিহ্নের ওদিকে গেল তখন 0/V0 হয়ে গেল, 0/V0 মানেই তো 0, তাই না? চলো এবার একটুখানি দেখ, তাহলে এই যে 1 প্লাস T/273 এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি তো যে T/273 ইকুয়াল টু, এটা +1 আছে সমান চিহ্নের দিকে গেলে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। তাহলে টি এর যে ভ্যালুটা দাঁড়ালো সেটা কত হয়ে গেল বল, 273টা কোনাকুনি গুণ করতে, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলাম? তাহলে ভিটিটাকে যখন আমরা 0 ধরলাম তখন টি এর ভ্যালুটা কি বেরিয়ে গেল, -273 ডিগ্রি সেলসিয়াস। দেখ দুরকম ভাবে প্রমাণ করে দিলাম বিষয়টা। হ্যাঁ চলো, এর অথবা কিছু দিয়েছে, অথবা কিচ্ছু দেয়নি। এইবার চলো দেখে নেওয়া যাক আমাদের আজকে প্রথম প্রশ্ন, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সবার শুরুতে করানো উচিত ছিল, তাও আমরা সবার শেষে করাচ্ছি। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমাকে ওই যে আমি বলেছিলাম 2 মার্কসের প্রশ্ন আমাকে পাঠা, সেখানেও আমি দেখছিলাম প্রচুর ছেলে মেয়ে প্রশ্নগুলোকে পাঠিয়েছিলি। দেখ এই অথবা প্রশ্নটা তো করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আগের সেটের মানে 2 মার্কসের যে ফার্স্ট সেট ছিল সেইটার প্রথম প্রশ্নটাই এটা ছিল, অলরেডি করিয়ে দিয়েছিলাম। তো আমাদেরকে যেটা নিয়ে এখন ভাবতে হবে সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজোন স্তরের সৃষ্টি এবং ধ্বংসের উপযুক্ত রাসায়নিক বিক্রিয়াসমূহ আলোচনা। চলো শুরু করা যাক। বিষয়টা হচ্ছে দেখ এখানটা দুখানা প্রসঙ্গ তোকে দিয়ে দিয়েছে, একটা হচ্ছে সৃষ্টি আর একটা হচ্ছে ধ্বংস। মানে তুই এখান থেকে বুঝতে পারছিস যে অতি বেগুনি রশ্মিটাই কিন্তু ওজোন অণু সৃষ্টির জন্য দায়ী, আবার ওজোন অণু ধ্বংসের জন্য দায়ী। কিরকম ভাবে জানিস তো, আমাদের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে অক্সিজেন উপস্থিত রয়েছে। তো এই যে অতি বেগুনি রশ্মি, আমি একটুখানি একটা পেজ বাড়িয়ে এখানটায় লিখছি বিষয়টা। এই যে অক্সিজেন যেটা আছে না, অতিবেগুনি রশ্মি প্রথমে সূর্য থেকে আসে, এসে এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। যখনই অক্সিজেনের সঙ্গে যুক্ত হলো ও কি করে, এই যে অক্সিজেন অণু যেটা আছে সেইটাকে ভেঙে দেয় ইনটু অক্সিজেন পরমাণু। দেখ দুটো অক্সিজেন পরমাণু সে তৈরি করে দিল। এইবার বিষয়টা হচ্ছে এই যে অক্সিজেন পরমাণু যেগুলো তৈরি হচ্ছে, এই একটা অক্সিজেন পরমাণু গিয়ে যুক্ত হয়ে যায়
বায়ুমণ্ডলের মধ্যে তো দেখ প্রচুর অক্সিজেন অণু অ্যাভেলেবেল, তাই না? তাহলে একটা অক্সিজেন অণু ভেঙে গিয়ে দুখানা অক্সিজেন পরমাণু তৈরি হলো, তার মধ্যে একটা অক্সিজেন পরমাণু গিয়ে আরও একটা অক্সিজেন অণুর সঙ্গে গিয়ে যুক্ত হলো। যখনই সে কিনা যুক্ত হয়, সঙ্গে সঙ্গে তুই দেখতে পাবি তৈরি হয়ে যায় O3 বলে একটা কম্পাউন্ড। যে O3 কম্পাউন্ডটাই কিন্তু হচ্ছে ওজোন, যেই ওজনটাই কিন্তু তোর বায়ুমণ্ডলের মধ্যে উপস্থিত থেকে তোকে রক্ষা করছে। ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে ইউভি রেই কিন্তু পরোক্ষভাবে ওজনের সৃষ্টির জন্য দায়ী। ইউভি রে যদি অক্সিজেন পরমাণু তৈরি না করতো, তাহলে সেই অক্সিজেন পরমাণু অক্সিজেন অণুর সঙ্গে যুক্তও হতো না, আর ওজনও তৈরি হতো না। কিন্তু দেখা যায় যে এই ওজোন যেটা হয় সেটা অত্যন্ত অস্থায়ী একটা যৌগ হয়, এবং এই ওজোনকেই আবার অতিবেগুনি রশ্মি ভেঙে দেয়। মানে ওজনের সাথে ইউভি রে যুক্ত হয়, এবং যুক্ত হয়ে সেটাকে আবার অক্সিজেন প্লাস অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণুতে এরকমভাবে ভেঙে দেয়, এবং এই প্রক্রিয়াটা না চলতে থাকে, রিপিটেড টাইমসে চলতে থাকে। আবার এই যে অক্সিজেন পরমাণুটা আছে সেটা অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন তৈরি করে, আবার ওজোনকে ইউভিরে ভেঙে দেয়, এরকমভাবেই পুরো প্রক্রিয়াটা চলতে থাকে। কিন্তু এর মধ্যে একটা ভিলেনের এন্ট্রি ঘটে। এইটুকু তো ঘরোয়া ম্যাটার ছিল। ভিলেন যেটার এন্ট্রি ঘটলো সে হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। যদি এইটুকুই হতো না, এইটুকুই যদি হতো না, তাহলে কোনো চাপ থাকতো না। কিন্তু এরা যারা চলে আসছে এই সিএফসি জাতীয় যৌগগুলো, তারা একটুখানি এক্সট্রা কাজকর্ম করে। এরকম একটা সিএফসি জাতীয় যৌগ হচ্ছে CFCl3। এই CFCl3-র সঙ্গে ইউভি রে বা অতিবেগুনি রশ্মি যখন যুক্ত হয়, এই পুরো মেকানিজমটা মুক্তমূলক মেকানিজমের মাধ্যমে ঘটে। সেইটা এত ডিটেলসে আমি যাচ্ছি না, জাস্ট বিষয়টা বলছি। এটা সব 11-12 গিয়ে শিখবি, মুক্তমূলক বিষয়গুলো কি 11-এ কি জানতে পারবি। দেখ তৈরি করে, দেখ একটা ক্লোরিন চলে গেল, তৈরি হলো কি CFCl2, এবং এর সাথেই তৈরি হয় সেই ক্লোরিনটা, যেই ক্লোরিনটা বেরিয়ে গেল। খেয়াল রাখিস, এই ক্লোরিনটাকে বলা হয় সক্রিয় ক্লোরিন। এই যে সক্রিয় ক্লোরিনটা আছে, সে গিয়ে যুক্ত হয় ওজনের সঙ্গে, O3-র সঙ্গে। যখনই সে গিয়ে যুক্ত হয়, সে একটা কম্পাউন্ড তৈরি করে, আলটিমেট ওজনটাকে ভেঙে দেয়, সোজা কথা। ভেঙে দিয়ে তৈরি করে কি? ক্লোরিন মনোঅক্সাইড, ClO। যখনই দেখ ওটাকে এখান থেকে নিয়ে নিল, তাহলে এখানটায় আর কি পড়ে রয়েছে বল? O2 পড়ে রয়েছে। তার মানে সোজা কথায় ওজোন স্তরটা কিন্তু আর নেই, ওজনটা কিন্তু আর নেই। এই যে দেখতে পাচ্ছিস যে ClO যেটা তৈরি হলো, সে আরো বড় ভিলেন। এই যে ক্লোরিন মনোঅক্সাইড, সে আবার গিয়ে ওজনের সঙ্গে যুক্ত হয়, এবং যুক্ত করে আরো ডেঞ্জারাস ব্যাপার, যুক্ত করে মানে উৎপন্ন করে ক্লোরিন। তোরা বলবি স্যার খুব ভালো কথা, ClO তো পালিয়ে গেল। না ভাই, এই ওজন স্তরটাকে ধ্বংস করলো কিভাবে? দেখ দেখ, Cl তো বেরিয়ে চলে এলো, কিন্তু এখানে মোট কতগুলো অক্সিজেন আছে? তুই বলবি 4টে। এটাকে এরকম ভাবেও তো লেখা যায় 2O2। তার মানে ওজন কিন্তু আলটিমেট ধ্বংস হচ্ছে দুটো প্রক্রিয়ার মধ্যেই। দেখ, এখানেও ওজন থেকে অক্সিজেন, এখানেও ওজন থেকে অক্সিজেন। ওজন তো আর থাকছে না রে ভাই। আরও একটু দুশ্চিন্তার বিষয়টা বলবো, এই যে সক্রিয় ক্লোরিন আবার উৎপন্ন হয়ে গেছে, মানে এখান থেকে তো তৈরি হচ্ছেই, আবার এখান থেকেও তৈরি হচ্ছে। তো সে গিয়ে আবার অক্সিজেনের সে গিয়ে আবার ওজনের সঙ্গে যুক্ত হবে, নিয়ে এই প্রক্রিয়াটার বারবার বারবার পুনরাবৃত্তি করতে থাকবে, এবং ক্রমশ ওজনগুলোকে ধ্বংস করতে থাকবে। বুঝতে পারছিস এটার উপায়টা কি আছে? এটা দেখবি ওই নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডসগুলো কিন্তু এই ধরনের কাজকর্মগুলো করে থাকে। এগুলোর উপায় কি? এই ধরনের যৌগগুলোকে কম উৎপন্ন করা, এই সিএফসি জাতীয় যৌগের উৎপাদন কমানো, ব্যাস এটাই উপায়। আর কোনো উপায় কিন্তু এখানে নেই। ঠিক আছে, তাহলে আজকে যে কটা প্রশ্ন ছিল প্রত্যেকটাকে দেখা আমরা খুব কনসেপচুয়ালি ডিসকাস করলাম। আমি আশা করতে পারি তোদের এই প্রশ্নগুলো খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করিস, শেয়ার করিস বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস। আর অবশ্যই একটা কথা মনে রাখিস যে ইটস নট ওভার আনটিল ইউ উইন। খেলা ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না তুমি জিতে যাচ্ছ। প্রত্যেকে ভালো থাকিস, সুস্থ থাকিস। টাটা।